যে তারেক জিয়া আসার পেছনে কেউ কেউ বলছেন ইন্ডিয়া এবং রাশিয়ার হাত, কেউ কেউ বলছেন আমাদের নেত্রীর সাথে জয়ের সাথে কথা হয়ে ইয়ে আসছে, তারেক জিয়া আসছে। সেইটা 50% সত্য, 50% ভুয়া। হ্যাঁ, তারেক জিয়া ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে আলোচনার পরেই এসেছেন, কারণ তারেক জিয়া সে বক্তব্যটা মনে আছে আপনাদের, যে ওনার হাতে নেই। আবার আপনার এই 2-3 দিন আগে, 4 দিন আগে, মানে তারেক জিয়া আসার 2 দিন আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন, যে তারেক জিয়া আসাতে ওনারা এখন বিএনপি এবং বাংলাদেশের উপর গভীর নজর রাখছেন। এইটার 99% ঠিক হইতে পারে যে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে তারেক জিয়ার একটা বৈঠক হয়েছে, যে ওনার নিরাপত্তা বা ওনারা কিছু করা হবে না এইসব সিগন্যাল পেয়েই হয়তো উনি বাংলাদেশে হয়তো না, এটা সঠিক এসেছেন। তার কারণ হচ্ছে কি জানেন, ইন্ডিয়া শুধুমাত্র আওয়ামী লীগকে আইনা ইলেকশন করতে হবে এগুলো নিয়ে এইসব পেঁচাপেচি এখন যেতে চাচ্ছেন না। তো এমন হচ্ছে যে ঠিক আছে, একটা ইলেকশন হোক, অন্তত বিএনপি ক্ষমতায় আসুক, সেটা আবার 6 মাসের জন্য হোক আর 1 বছরের জন্য হোক। কারণ যতক্ষণ পর্যন্ত একটা ইলেকশন হইয়া কোন একটা সরকার না আসবে, ততক্ষণ পর্যন্ত এই মৌলবাদীরা এবং এই গভর্নমেন্ট, যেটা ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট আছে, এদেরকে সরানো যাবে না। এদেরকে সরানো না গেলে, আওয়ামী লীগ তো গত 17-18 মাস আপনারা সকলেই চেষ্টা করেছেন, কোনো ফয়দা হয়নি। তার কারণ কি জানেন, এখন উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বো, অনেকে হয়তো গালাগালিও করবেন, অনেকে বিশ্বাস করবে না। কারণ আমাদের নেতাকর্মীরা যেমন ছিত্ত স্থান হয়ে রয়েছে, এক একজন এক এক জায়গায় চলে আছে, কারণ হচ্ছে ঘর বাড়িতে থাকতে পারতেছে না, তেমনি আমাদের নেতারাও বিদেশের বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় আছেন। আবার যে যেখানে আছেন, 10-15 জন যেখানে আছেন, এখানে আবার 7-8টা গ্রুপিং আছে ওনাদের মধ্যে। সুতরাং না ওরা পারতেছে আমাদের কন্ট্রোল করতে, না আমরা পারতেছি ওদেরকে এক জায়গায় করতে। সুতরাং এটা ত্রাহি ত্রাহি অবস্থা। সুতরাং এই অবস্থায় কোনো আন্দোলন করা যাবে না, বা আমরা যে এই নির্বাচন প্রতিহত করব সেই সক্ষমতাও এই মুহূর্তে আওয়ামী লীগের নাই। এটা আপনি স্বীকার করেন চাই নাই করেন, আওয়ামী লীগের এই সক্ষমতা নাই। কারণ 96 সালের যে নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় 700 ভোট কেন্দ্র আগের দিন রাতে ভাঙচুর বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখন আমাদের নেতা কর্মী বলেন আর নেতারা বলেন সবাই বাংলাদেশেই ছিলেন, সম্ভব হয়েছিল। কিন্তু এইবার যে অবস্থা, এখনকার যে অবস্থা, তাতে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে নেই, এলাকা ছাড়া সবাই। এবং আমাদের নেতারা তো সব, এটা আপনাদের আর বইলা কি, 60%-এর উপরে পগার পার, বাকি 40% তারাও চুপচাপ। কারণ কোনো নির্দেশনা সঠিকভাবে নাই যে কেমনে কি করবে বা কোথায় কি হবে। ওই গ্রুপে গ্রুপে সারা রাত ভৈরা ওই আলোচনা কইরা কিছুই হয় না, ওই আলোচনার অংশগুলোই আবার ফ্লাশ হয়ে যায়। সুতরাং কিছুই করার ক্ষমতা নেই। সুতরাং একমাত্র এখন উপায়, ইলেকশন করে বিএনপি আসুক, মৌলবাদীদেরকে বিএনপিরা দমাইতে বাধ্য। কারণ ইন্টারন্যাশনাল নিজেদের রাখতে গেলে সে দমাইতে হবে। আর সেটা দমন করতে পারলে কোর্টে বিচারপতিরা নিয়োগ হবে। হ্যাঁ, এখন বলতে হবে জামিন দিবে না, না, 50% জামিন দিবে না, 50% জামিন দিবে। কারণ আইন তো কাজ করবে। এখন তো যেমন আওয়ামী লীগ দেখলেই ছাইরো না, আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি নির্বাচন দেখলেই ছাইরো না, কিন্তু তখন আস্তে আস্তে ছাড়া শুরু হবে। কারণ আর বেশি দিন, 1-1.5 বছর এক একজন আটকা আছে, এটা থাকবে না। এ ছাড়বে, আন্দোলন জমাইতে পারবে, হয়তো 6 মাস লাগবে বা 1 বছর, কিন্তু আওয়ামী লীগ আবার ওই ঘুরে দাঁড়াবে। আর তখনই হয়তো আবারও সেই, আপনারা হয়তো দেখতে, আজকে 4-5 দিন ধরে ইন্ডিয়ান মিডিয়া বা অন্য মিডিয়া আওয়ামী লীগ নিয়ে খুব একটা কথাবার্তা বলা হচ্ছে না, একটু চিপ। এটাও এগুলো প্ল্যানিংয়ের অংশ। যারা জিও পলিটিক্স বুঝেন, যারা যারা রাজনীতি বুঝেন, তারা অনেকেই বুঝবেন যে যুদ্ধ কালকে শুরু করবো বলেই হয় না, একটু সময় লাগে, গুছাইতে সময় লাগে। জিও পলিটিক্স যেমন 20-25 বছর লাগে একটা ঘটনা ঘটাইতে, তেমনি এগুলো করতো, এই রাজনীতিতে উঠা দাঁড়াইতে আসতে কিছুদিন সময় লাগে। সেই সময় গত 17 মাসে চেষ্টা করা হয়েছে, পারে নাই। এখন হয়তো একটা ইলেকশন হয়ে গেলে আগামীতে হয়তো আবার চেষ্টা করবে এবং সেই সফলতা পাবে। তবে এটা নিয়ে মন খারাপ করার কোনো কথা নয়, বা মন খারাপের কিছু নাই যে হায় হায় বিএনপি ক্ষমতায় আসলে কি হবে। না ভাই, আসুক 6 মাস বা 1 বছর, সর্বোচ্চ না হয় 3 বছর, আমি বলবো 29 সাল পর্যন্ত হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে, কিন্তু এর ভিতরে বিএনপিকে ফালাই দেওয়া হবে এবং আওয়ামী লীগ সহ আবার একটা নির্বাচন হবে। আর এখন আওয়ামী লীগও যেটা চাচ্ছে যে একটা নির্বাচন হোক, আওয়ামী লীগের অন্তত মুখ থাকবে, সারা পৃথিবীরে বলতে পারবে যে আপনারা আমাদের সময় বলেন যে নির্বাচন ভালো ছিল না,
আমরা তো কোনো দলকে ব্যান করে দিয়ে নির্বাচন করিনি, কিন্তু ওরা তো ব্যান করে দিয়ে নির্বাচন করছে। যেন শুধু আওয়ামী লীগ না, 14 দল করতে পারবে না। কাদের সিদ্দিকী অলরেডি ঘোষণা দিয়েছে করতে পারবে না, জাতীয় পার্টি হয়তো ঘোষণা দেবে। আবার এদিকে বিএনপি চাচ্ছে জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি করতে, তার মানে জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগের কিছু ভোট আসে। এগুলো বুঝেই আমাদের নেত্রী বলে দিয়েছে একটা লোক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আওয়ামী লীগের যে 30 বা 40% ভোট আছে, এদের কেউ ভোট কেন্দ্রে যাবে না। এরপরে আর কয় পার্সেন্ট ভোট হয় সেটা দেখেন, কত গন্ডগোল হয়, কত মার্ডার হয় সেটা দেখতে থাকেন। এটাই হচ্ছে যে মূল কাহিনী। সুতরাং নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত মানতে হবে যে আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থক কেউ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও হবে না, এবং আওয়ামী লীগ সমর্থক কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না। এবার ভোটই দিব না, আমরা ঘরে বসে থাকি, সেটাই হচ্ছে মূল কাহিনী। আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে তিক্ত সম্পর্ক, তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় বিভিন্ন আচার আচরণে যে প্রভাব পড়ছে এবং সেগুলো সহ আমাদের মধ্যে যে গুঞ্জন গুজব, যে আলোচনা সমালোচনা, দীর্ঘদিনের যে বিতর্কর সৃষ্টি হয়ে আছে, সেই অবস্থান থেকে রোববার প্রধান উপদেষ্টা গেলেন বঙ্গভবনে, বিশেষ কারণে গেলেন, এবং রাষ্ট্রপতির সঙ্গে প্রধান উপদেষ্টার মধ্যকার যে তিক্ত সম্পর্কের কথা আমরা জানি, তার কি অবসান হয়েছে এই দুজন ব্যক্তির সাক্ষাৎকারের মধ্য দিয়ে? খুব কি স্বাভাবিকভাবে তাদের মধ্যকার কুশল বিনিময় হয়েছে? আগামী দিনের যে সংকটময় রাজনীতি আরো তীব্র হচ্ছে, সেগুলো অবসানের জন্য তারা কি বিশেষ কোনো আলোচনা করেছেন, বিশেষ কোনো পরামর্শ করেছেন, নাকি শুধুমাত্র হাই হ্যালো? অথবা প্রধান উপদেষ্টা কি আগের মতোই বেশ তাচ্ছিল্যের সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে? কি ঘটেছে আসলে? বিষয়টি হচ্ছে, দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। যেহেতু তার শপথ অনুষ্ঠান প্রথা অনুযায়ী বঙ্গভবনে শপথ হবে, শপথ করাবেন রাষ্ট্রপতি, এবং প্রথা বা রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত থাকার কথা। প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। এই যে তাদের মধ্যকার যে দেখা, তাদের মধ্যে এর আগে সর্বশেষ দেখা হয়েছিল গত 5 মার্চ, যখন শিক্ষা উপদেষ্টা হিসেবে সিআর আবরার শপথ নিলেন। তারপর প্রায় 10 মাস পর এই যে নতুন করে সাক্ষাৎ, আর এর মধ্যকার তাদের সম্পর্কের যেই নানান ধরনের কেচ্ছা কাহিনী, সেগুলো তো আমরা জানি, বিশেষ করে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। এখন দুজনের যেহেতু দেখা হয়েছে, স্বাভাবিকভাবে হাই হ্যালো হবে, সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে, কিন্তু দু একটি গণমাধ্যম আমি দেখলাম যে তারা দাবি করছে তাদের মধ্যকার যে তিক্ত সম্পর্ক বা শীতল সম্পর্ক, সেই বরফ গলেছে। কিসের ভিত্তিতে এই গণমাধ্যমগুলো এমন কথা জানালো? রাষ্ট্রপতি একান্ত সহকারী সচিব একটি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার ছবি, আলাদা সংগোপনে কথা বলার ছবি, মানে কোথাও প্রকাশ পেয়েছে? অথবা ভিডিও ফুটেজ? কি আলোচনা হয়েছে তা নাই বা শুনলাম আমরা, বা নাই বা জানতে পারলাম। কিন্তু তারা যে এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে অন্তত 2 মিনিট 3 মিনিট বা একান্তে কথা বলছেন, এমন কোনো ফুটেজ বা ছবি আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। এবং অনেক ঘেটে ঘুটে আমি এ সংক্রান্ত ফুটেজ বের করার চেষ্টা করলাম, অনলাইনে বা ইউটিউবে আমি পাইনি। অনেক সময় ধরে আমি এই চেষ্টাটি করেছি, কিন্তু যেটুকু পাওয়া গেল সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করছেন। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি শপথ করাবেন প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে। বঙ্গভবনে গেছেন প্রধান উপদেষ্টা, সেই হিসেবে রাষ্ট্রপতি হোস্ট, রাষ্ট্রপতি তাকে নিয়ে প্রবেশ করবেন, এবং খুব স্বাভাবিকভাবেই
দুজনে একসাথে হেঁটে ঢোকার কথা দরবার হলে, ঢুকেছেন সেভাবে। কিন্তু হঠাৎ করে যদি রাষ্ট্রপতিকে ইগনোর করে প্রধান উপদেষ্টা আগে আগে হেঁটে যান, এটা কোনো প্রথার মধ্যে পড়ে, কোনো সভ্যতার মধ্যে পড়ে? আমি সেই ফুটেজটিতে সেটিই খেয়াল করলাম যে একসাথে দুজনে ঢুকছে, একটা পর্যায়ে গিয়ে, একটা পর্যায়ে মানে কি 2-4 সেকেন্ডের মধ্যেই দরবার হলে ঢোকার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাকে ইগনোর করে একেবারে তিনি দ্রুত গতিতে তার নির্ধারিত আসনের দিকে চলে গেলেন এবং এমন একটা ভাব করছিলেন যে অন্য কারোর সালামের উত্তর তিনি দিতেই পারেন, কিন্তু কোন রেওয়াজ থেকে, কোন সভ্যতা থেকে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে এইভাবে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যান? রাষ্ট্রীয় ন্যূনতম কিছু আচার তো আছেই। এবং সেই ফুটেজটি যদি কেউ দেখে থাকেন, দেখবেন ওই মুহূর্তে প্রধান উপদেষ্টার মুখচ্ছবি বেশ গম্ভীর হয়ে উঠল। তার অ্যাপিয়ারেন্সে বোঝা যাচ্ছিল যে তিনি অপমান বোধ করছেন। এটা তো সভ্যতা নয়, যেখানে বারবার আমাদেরকে সবক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 5 আগস্টের পর থেকে। তিনি এই রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর থেকে যে 5 আগস্টের পর দেশ ঐতিহাসিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, 5 আগস্টের পর থেকে দেশ বর্বরতা থেকে সভ্যতা দিকে এগিয়ে যাচ্ছে, এই কি তার সভ্যতার নমুনা? এত হীনমন্য সম্পন্ন কোন সরকার প্রধান মানে এই পৃথিবীর বুকে আছেন কিনা এই মুহূর্তে আমার জানা নেই। আমি দুঃখিত তার সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে হচ্ছে, যে এই ধরনের নিচু মানসিকতা কেন তিনি হবেন। রাষ্ট্রপতিকে তখন দেখলাম যে তিনি বেশ গম্ভীর হয়ে হঠাৎ করে যেখানে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতিকে, সেইখানে তার জন্য নির্ধারিত আসনে চলে গেলেন। তার মানে কি আরো একবার অপমান করা হলো রাষ্ট্রপতিকে? বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা এই জায়গা থেকে মোটামুটি এই সিদ্ধান্তে আসতে পারি, অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 15-16 মাসের মধ্যে প্রথম সাক্ষাৎকার রাষ্ট্রপতি দিয়েছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে। সেখানে তিনি জানিয়েছিলেন যে তিনি অপমান বোধ করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে 7-8 মাস দেখা নেই, এবং রাষ্ট্রপতির যে প্রেস উইং সেটিও কেড়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার কেড়ে নিয়েছে মানে তো ডক্টর মোহাম্মদ ইউনূস কেড়ে নিয়েছেন। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে কোনো কিছুতেই তাকে কোনো কিছু ইনফর্ম করেন না, তার সঙ্গে দেখা করেন না। এসব কথা বলতে বলতে তিনি একসময় তার অপমানবোধের কথা জানালেন এবং এও জানালেন যে তিনি আর পারছেন না নতুন সরকার গঠনের পর, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার আসার পরই তিনি পদত্যাগ করবেন। এবং খেয়াল রাখার মতো বিষয়, এটিও আমি আপনাদেরকে এর আগে নোটিশ করেছি, যে রয়টার্সকে সাক্ষাৎকারটি দিয়েছিলেন। আমি বলেছিলাম তফসিল ঘোষণার দিনেই কেন রাষ্ট্রপতিকে মুখ খুলতে হলো, তাও আন্তর্জাতিক বার্তা সংস্থার কাছে। আপনাদের নিশ্চয় মনে আছে সেদিন আগামী ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করছিলেন এবং এও বলেছিলাম যে বিশেষ কারোর সিগন্যাল ছাড়া ওই গুরুত্বপূর্ণ দিনটিতে আন্তর্জাতিক বার্তা সংস্থাকেই এই ধরনের সাক্ষাৎকার দেওয়ার কথা নয় রাষ্ট্রপতির। তিনি বিশেষ সিগন্যালের জায়গা থেকে অবশ্যই কথা বলেছেন, মুখ খুলেছিলেন। এবং এই যে তফসিল ঘোষণার বিষয়টি আমরা যদি দেখে এসেছি, এটি প্রথায় দাঁড়িয়ে গেছে, রেওয়াজে দাঁড়িয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাধারণত আমরা দেখেছি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, নির্বাচনের পরিবেশ সম্পর্কে তাকে অবহিত করেন এবং রাষ্ট্রপতির সম্মতি ঘোষণা করেন, হ্যাঁ তফসিল ঘোষণা করা যেতে পারে ইত্যাদি ইত্যাদি। তার কিছুই আমরা এক্ষেত্রেও দেখিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিঃসন্দেহে আমাদের মাঝে ইতিহাস হয়ে থাকবেন, অবশ্যই ইতিহাস হয়ে থাকবেন, কিন্তু ইতিবাচকভাবে নয়। তিনি এমন কিছুই বাংলাদেশের বুকে করেননি যার জন্য মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে, এ কথা আমাদেরকে বলতেই হচ্ছে। ইতিহাস হয়ে থাকবেন ঠিকই, যে ধরনের নেতিবাচক রেকর্ড বিভিন্ন ক্ষেত্রে তিনি স্থাপন করে গেলেন তার জন্য অবশ্যই তিনি ইতিহাস হয়ে থাকবেন।
আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।